আমাদের দেশে যে পুরাতন আইনগুলো আছে সেই আইনগুলো কিন্তু আপনার এটা পুরাতন হলেও এটা কিন্তু সময়ে সময়ে আপনার এটা কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে, অ্যামেন্ডমেন্ট আসছে, বিভিন্ন ক্লজ ধারা ইনক্লুড করা হচ্ছে। যেমন ধরেন আপনার 173 যেটা ধারাটা বললাম আর কি, যে আইনটা পুরাতন, আপনার ফৌজদারি কার্যবিধির যে আইনটা সেটা অনেক পুরাতন একটা আইন, কিন্তু নতুন করে 2025 সালে এখানে আপনার একটা ধারা ইনক্লুড করা হলো। তো আসলে এভাবে ধারা ইনক্লুড করেও কিন্তু আপনাকে যুগের সাথে আপনার যে আইনটা প্রয়োজন, যে ধারাটি প্রয়োজন, সেটা কিন্তু ইনক্লুড করা যায় এবং এটা একটা চলমান প্রসেস। আর এখন যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে দেশ, সেই প্রক্রিয়াতে আসলে দেখেন বিগত আমলে কি হয়েছে সেগুলো আমরা বারবার যদি রিপিট করি, বিগত আমলের মতো যদি সিনারিওগুলো হয়, তাহলে কিন্তু আসলে এটা কারোর জন্য কাম্য না। আমার সমালোচক একটা কথা বললেন যে এখানে এখনও দেখা যাচ্ছে যে তাদেরকে শোন অ্যারেস্ট করা হচ্ছে আর কি। দেখেন, আমি যদি একটা তথ্য দিই, ছোট্ট আমি একটা তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপির যে নেতাকর্মীদের নামে টপ র্যাঙ্কের, আমি ছোট লেভেলের বা কর্মীদের কথা নাই বলছি আর কি, আমি দেখেন টপ র্যাঙ্ক যদি দেখি, আমাদের এই বর্তমান যে 23তম প্রেসিডেন্ট, উনার নামে 111টি মামলা হয়েছে, উনি 11বার জেলে গেছে এবং উনি 3.5 বছর জেলে ছিল। তাহলে এর দায় কার? তো এই উনাকে যে এই মিথ্যা মামলাগুলো পরপর দেওয়া হলো, এর দায় কার? এখানে ওই যে বললাম যে পলিটিক্যাল প্রেশার বলে তো অনেক ব্যাপার স্যাপার আছে। এখন কি সেই পলিটিক্যাল প্রেশার যদি আবার থেকে থাকে, তাহলে তো দুঃখজনক। আমানুল্লাহ আমান সাহেবের নামে মামলা হয়েছিল 300টি, হাবিবুল্লাহ নবী খান সোহেল, তার নামে আপনার মামলা হয়েছে 450টি, আপনার জাহাঙ্গীর হোসেন ঢাকা 18 আসনের এমপি, ওনার নামে মামলা হচ্ছে 273টি। দেখেন, এগুলো হচ্ছে বিগত সময়ের ঘটনা। এখন কি এগুলো ঘটছে? এখন যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আসামি, যাদের নামে বৈষম্য বিরোধীর মামলা হয়েছে, আসামি হয়তোবা যখন ছাড়া পাচ্ছে, 5টা মামলায় ছাড়া পেয়ে গেল, 6ষ্ঠ মামলাতে তাকে দেখানো হলো শোন অ্যারেস্ট। অনেক সময় দেখা যায় যে তার নামে যে মামলা আছে সেটাও জানা যেত না বা জানা যায় না, তখন অনেক সময় তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তবে আমি এটা অবশ্যই কখনোই সাপোর্ট করব না যে আগের বারের মতো যদি রিপিট হয়, সেটা আসলে কখনোই সাপোর্ট করা উচিত বলে আমি মনে করি না। আর আমি মনে করি এই বর্তমান গভর্নমেন্ট 6 মাসে ওই রূপে এখনো যায়নি বা যাবে না ইনশাল্লাহ। আর পুলিশ বাহিনী নিয়ে যে কথা বলা হচ্ছে আর কি, দেখেন বাংলাদেশের পুলিশ বাহিনী আসলে হ্যাঁ, কিছু কোশ্চেন আসতেই পারে, তদন্ত সময় কিছু ইন্টিগ্রিটির ব্যাপার স্যাপার আসতে পারে, অনেক ধরনের এরকম আসে, কিন্তু তারপরেও এই প্রতিকূল পরিবেশের মধ্যে, অনুকূল না, প্রতিকূল পরিবেশের মধ্যেও কিন্তু তারা যথেষ্ট কাজ করার চেষ্টা করে। একটা পুলিশ দেখেন, আপনার যখন আপনার তদন্ত হচ্ছে, একটা মামলা যখন হচ্ছে, মামলার পরে যখন তদন্ত হবে, এই একটা তদন্ত রিপোর্ট করতে যেয়ে দেখা যাচ্ছে 2-3 বার পুলিশ আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে। একটা তদন্ত করতে যেয়ে যদি একটা এই তদন্তকারী পুলিশ কর্মকর্তায় 2-3 বার যদি চেঞ্জ হয়, তাহলে তো এটা দুঃখজনক। আবার চেঞ্জ না হয়েও এই সিস্টেমটা এমনভাবে হয়েছে যেটা না না হলে এটা হয় না। আবার দেখেন যে যারা তদন্ত করছে তারা কি প্রপার ইকুইপড তদন্ত করার জন্য? যা যা ম্যাটেরিয়ালস দরকার, যা কিছু দরকার, বাংলাদেশে দেখেন ফরেনসিক সায়েন্স বা ফরেনসিক এভিডেন্স, এটা কতটা আপনার ওয়েল ইকুইপড। বিদেশে আমরা দেখেছি যে আপনার ফরেনসিক সায়েন্স আপনার অ্যাপ্লাই করেই কিন্তু আপনার একটা অপরাধীকে ধরা সম্ভব হয়। তো এগুলো তো আসলে আমাদের দেশে এতটা এখনো হয়ে ওঠেনি। মানে আমাদের দেশে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তারা কাজ করছে। তবে আমি মনে করি তাদেরকে আরও সাহায্য সহযোগিতা করা উচিত। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বলেন, প্রসিডিউর বলেন, মেথড বলেন, এগুলোতে আসলে ওয়েল ইকুইপড করা উচিত। আইনজীবীদের নিয়ে একটা কথা উঠলো আর কি, আমার সহ আলোচক বলেছে যে এই আইনজীবীদের প্রশিক্ষণের ব্যাপারেও একটা কথা। দেখেন, বিগত 17 বছর আইনজীবীদের কোনো প্রশিক্ষণ হয়নি, এটা সত্য। এটাও সত্য, গত একটি প্রোগ্রামে, বার কাউন্সিলের একটা প্রোগ্রামে কিন্তু আইনমন্ত্রী সাহেব বলেছে যে এখানে আইনজীবীদের কোনো ট্রেনিংয়ের প্রসেস বা ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। কিন্তু এটাও সত্য, সেই একই প্রোগ্রামে কিন্তু আইনজীবী বলেছে আইনজীবীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং 50 কোটি টাকা বরাদ্দের একটা ঘোষণা অলরেডি কিন্তু এই গভর্নমেন্ট দিয়েছে। তো এটা তো আশার আলো, বা আমরা আশা দেখছি। এবং বর্তমান যে আপনার বার কাউন্সিল আছে আর কি, আমিও সেই বার কাউন্সিলের একজন সদস্য আর কি, আমরা কিন্তু অলরেডি যে
হাইকোর্টের যে এখানে আমাদের দুইটা পরীক্ষা হয় আর কি, বার কাউন্সিল দুইটা পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। একটা হচ্ছে জাজ কোর্টে যারা এনরোল হবে তাদের জন্য, আরেকটা হচ্ছে যারা হাইকোর্টে এনরোল হবে তাদের জন্য। অলরেডি কিন্তু হাইকোর্টে যারা এনরোল হবে তাদের জন্য কিন্তু যে ব্যাচটা আসছে তাদের জন্য কিন্তু প্রশিক্ষণের একটা ব্যবস্থা অলরেডি শুরু করার প্রসেস অলরেডি চলমান রয়েছে এবং দেয়া হবে, এবং পর্যায়ক্রমে এটা জাজ কোর্টে যারা এনরোল হবে তাদের জন্য এটা দেওয়া হবে। তো আসলে একটু সময় লাগবে। একটা দেশ মানে এতটা ক্ষতবিক্ষত হয়েছে বিভিন্ন টার্মে, তো এগুলা সেরে উঠতে সময় লাগবে। দেখেন আমি একটা কথা বলি সবসময় যে সিঙ্গাপুরের যে 1965 সালে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ থেকে মাত্র 5-6 বছর আগে তারা স্বাধীন হয়ে সিঙ্গাপুর এখন কোথায় চলে এসেছে। কিন্তু এই সিঙ্গাপুরের যে পৃথিবীর 1 নম্বর অর্থনীতির দেশ এবং যাদের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী, এক্স্যাক্টলি। কিন্তু আপনি জানেন কিনা এই উন্নয়নের যে জনক যাকে ধরা হয় লি কুয়ান সিঙ্গাপুরের, যখন সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে ফেলা হলো, এই লি কুয়ান যখন দায়িত্ব নিল এবং উনি পুরা 31 বছর পুরা 31 বছর এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই সিঙ্গাপুরের, এবং এই 31 বছরকে পুরা সিঙ্গাপুরকে ঢেলে সাজানো হয়েছে। আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে কি যে রাজনীতিক নেতারা, রাজনৈতিক দল এত পরিবর্তন হয় যে আসলে যে এই একটা উন্নয়নের কন্টিনিউটি এটাও আসলে ধরে রাখা যায় না বা ধরে রাখা হয় না। শুনেন, যে দলই আসুক, যে চেঞ্জই আসুক, যদি পলিসি ঠিক থাকে এবং দেশের কল্যাণে যদি কাজ করে তাহলে হতে পারে। লিকুয়ান এখন নাই, কিন্তু পলিসি কি চলছে না? চলছে তো। সিঙ্গাপুর কি ঠিকমতো চলছে না? মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ দেখেন কত বছর ধরে চলেছে। এক্স্যাক্টলি। তো আমরা ইনশাল্লাহ আশাবাদী, সামনে আমরা ভালো কিছু দেখবো বলে প্রত্যাশা করি।